সৌদি আরবে পুরুষের মর্যাদার বিকাশ ঘটে নারীর ওপর কর্তৃত্ব প্রয়োগের মধ্য দিয়ে। সেজন্য তাকে অবশ্যই তার নারীদের ওপর যৌন প্রভুত্ব ও শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হবে, তা না হলে তাকে নিন্দিত হতে হবে। নারীর নিজস্ব যৌন আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের উপায়ও যেহেতু নেই, সেজন্য কর্তৃত্ববান পুরুষদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা সতর্কতার সঙ্গে নারীর যৌন বিষয়ের দিকে খেয়াল রাখে। নারীর উপর সর্বময় নিয়ন্ত্রণের সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক জড়িত নয়। এই নিয়ন্ত্রণ আরোপ করা হয় পুরুষের মর্যাদা হানির ভয় থেকে। হাদি এবং আলী তাদের সময় কাটাচ্ছিল মেয়েদের দেহ কিনে। ইটালির রাস্তায় দিন অথবা রাতে অসংখ্য সুন্দরী মেয়ে নিজেদের শরীর বেচার জন্য অপেক্ষায় থাকে। যারা কিনতে পারে তাদেরকে উজাড় করে দেয়। আমি আলীকে বরাবর স্বার্থপর হিসেবেই দেখেছি। নিজের পরিতৃপ্তি ছাড়া সে আর কিছু বোঝে না। কিন্তু হাদি তার চাইতেও তুখোড় বদমাশ, কারণ সে একদিকে মেয়ে ভাড়া করে এনে তাদের উপর উপগত হয়, আবার মেয়েদের অপবাদ দেয় ও ঘৃণা করে তাদের সামান্য ত্রুটি দেখলে। একজন বিদেশি ফোন ধরে। সৌদি অথবা ইয়েমেনি ছাড়া অন্য যে কোনো বিদেশি হলেই হলো। তারা তার কাছে জানতে চাইবে সে একা কিনা এবং নারী সঙ্গ কামনা করে কিনা। সাধারণত অপর প্রান্তের উত্তর ইতিবাচক, কারণ সৌদি আরবে খুব কম সংখ্যক মহিলাকে প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং অধিকাংশ বিদেশি আসে একক ভিসায়। সেই পুরুষের যোগ্যতা তাদের কাছে স্বীকৃত হলে তারা তার দেহের বর্ণনা জানতে চাইবে। উৎফুল্ল হয়ে লোকটি তার নিজের শারীরিক বর্ণনা দিয়ে মেয়েদেরকেও অনুরোধ করবে তাদের দেহের বর্ণনা দিতে। এরপর ওয়াফা ও নাদিয়া তাদের মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত খুঁটিনাটি বর্ণনা তুলে ধরবে লোকটির কাছে। তাদের মতে এতে বিরাট আনন্দ। কোনো কোনো ক্ষেত্রে তারা দিনক্ষণ স্থির করে লোকটির সাথে সাক্ষাৎ করবে পার্কিং লটে কৌশলে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। বং লাইট অফ লাইফের আজকের নিবেদন জিন পি স্যাশনের লেখা আমাদের প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্ক বন্ধুদের জন্য একটি অত্যন্ত সুন্দর গল্প, প্রিন্সেস। তবে বরাবরের মতো গল্পের পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যান, পারলে শেয়ার করুন এবং যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এবং যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ। আমি খুবই বিস্মিত হলাম আমার বান্ধবীদের পুরুষ সঙ্গী আহরণের প্রক্রিয়ায়। আমি শুনে আরো হতবাক হলাম যে তারা যৌন মিলন ছাড়া সব কিছুই করে। কুমারিত্ব খোয়ানোর ঝুঁকি তারা নেয় না, কারণ এর ফলে বিয়ের রাতে ভয়াবহ পরিণতি হতে পারে। তাদের স্বামীরা তাদেরকে বাপের বাড়িতে ফেরত পাঠাবে এবং তাদের পিতারাও বাড়ি থেকে বের করে দিতে পারে। ধর্মীয় নেতারা বিষয়টি তদন্ত করবে
এবং দোষী প্রমাণিত হলে তাদের জীবন পর্যন্ত যেতে পারে। জীবন না গেলেও তাদের বসবাসের মতো জায়গা থাকবে না। ওয়াফা বলেছে, পুরুষদের সাথে সাক্ষাতের ক্ষেত্রে তারা কখনো তাদের মুখের ওপর থেকে পর্দা সরায় না। শরীর থেকে সব কাপড় তারা খুলে ফেললেও মুখ থাকে নিকাবে ঢাকা। তাদের ক্ষণিকের সঙ্গী পুরুষেরা মুখ থেকে নিকাব অপসারণ করতে মিনতি করে, বল প্রয়োগও করে কখনো কখনো, কিন্তু তারা বলে যে যতক্ষণ পর্যন্ত কোনো পুরুষ তাদের মুখ না দেখছে ততক্ষণ তারা নিরাপদ বোধ করে। কোনো পুরুষ যদি বেপরোয়া হয়ে ওঠে তাহলে তাদের মুখ দেখানোর বিষয় বিবেচনা করতে হয়, কিন্তু তারাও আসলে মুখ দেখতে তত আগ্রহী হয় না। মেয়েদের মতো একই ধরনের মজা তারাও লুটতে চায়। আমার বান্ধবীরা তাদের ভবিষ্যৎ থেকে বের হওয়ার জন্যে প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে। ভবিষ্যৎকে তারা কল্পনা করে অন্ধকার ও সীমাহীন রাতের মতো। আমার বান্ধবীদের স্বভাব আলোচনা করে আমি কাঁদলাম। আমার গলায় আটকে থাকা বিষাদের মতোই ঘৃণার উদ্রেক হলো আমার দেশের রীতির প্রতি। নিয়ন্ত্রণহীনতা, যৌন জীবনের স্বাধীনতার অভাব ওয়াফা ও নাদিয়ার মতো তরুণীদের বেপরোয়া হয়ে উঠতে প্ররোচিত করছে। তাদের এহেন তৎপরতা ফাঁস হয়ে গেলে জীবনও যেতে পারে। নাদিয়া এবং ওয়াফার জীবন রক্ষা পেল, কারণ তদন্তে দুজনের সতীচ্ছদই অক্ষত ছিল। কিন্তু নৈতিকতা কমিটি, ধর্মীয় কাউন্সিল এবং বিশেষ করে তাদের দুজনের বাবা কেউই তাদের বলা গল্প বিশ্বাস করেনি যে তারা শুধু ভ্যান চালককে বলেছিল তাদের পৌঁছে দিতে, কারণ তাদের ড্রাইভার বিলম্ব করেছিল। আমার ধারণা উদ্ভূত পরিস্থিতিতে তারা সর্বোত্তম কাহিনী সাজাতে সক্ষম হয়েছিল। মেডেলিন বলেছে, সুন্দরী পরিচারিকা যখন তাকে ঘুরে দাঁড়াতে বলল যাতে তার শরীরের বৈশিষ্ট্য ভালো করে দেখতে পারে, তখন সে বিস্মিত হয়েছিল। পরিচারিকা তার নিতম্বে হাত রেখে মন্তব্য করল, মনিব মেডলিনকে তার রুচির চাইতে শুকনো বলে বিবেচনা করবে। সম্ভবত তার পুত্রদের একজন তাকে পছন্দ করবে। মেডেলিন তার কথার অর্থ তখন বুঝতে পারেনি। সারা দিনের অফুরন্ত কাজে জড়িয়ে পড়ে সে। 4 দিন পর পরিবারটি মক্কা থেকে ফিরে এলো। মেডেলিন দেখল তার নিয়োগকর্তা নিম্ন স্তরের লোক। তারা রুক্ষ স্বভাবের, অশিষ্ট আচরণের। শীঘ্র সে বুঝতে পারল তার অনুমান সঠিক। হঠাৎ করে তাদের হাতে অর্থ এসেছে, তাদের কোনো উদ্যোগ ছাড়াই। কোরআন পাঠ ছাড়া আর কোনো শিক্ষা তাদের নেই। অজ্ঞতার কারণে ধর্মের শিক্ষাকেও তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে। কোরআনে মহিলাদের মধ্যম স্তরের বলে উল্লেখ করার বিষয়টিকে পরিবার প্রধান দাসত্ব বলে বিবেচনা করে। মুসলিম বহির্ভূত যে কোনো মহিলাকে তারা বেশ্যা মনে করে। সুন্দরী তরুণী থাই মেয়েদের কাছে যৌন সেবা লাভের জন্যে পরিবারের পিতা ও 2 পুত্র ব্যাংককের বেশ্যালয়গুলোতে বছরে 4 বার করে গেলেও তাদের যৌন ক্ষুধার কোনো পরিতৃপ্তি আসে না। কোথা হতে তারা জানতে পেরেছে যে প্রাচ্যে মহিলাদের কিনতে পাওয়া যায়। পরিবারকে তারা বুঝাতে সক্ষম হয়েছে মুসলিম বিশ্বাসের বাইরের সব মহিলা ক্রয়যোগ্য। যখন কোনো পরিচারিকাকে আনা হয় তখন তারা ধারণা করে যে তাকে পশুর মতো খাটানো হবে বাড়ির লোকদের মর্জি মতো। পরিবারের মায়ের মাধ্যমে মেডেলিন শীঘ্র জানতে পারল
তার উঠতি বয়সের 2 ছেলের যৌন তাড়না নিবারণের জন্যেই তাকে আনা হয়েছে। তাকে বলা হলো, একদিন পর পর আমার পুত্র রাসেল ও দ্বিতীয় পুত্র ফারিসের সাথে শুতে হবে। কোনো আবেগ ও জড়তা ছাড়াই মেডেলিনকে এ কথা বলার পর মেডেলিন বিচলিত হয়ে পড়ল। কিন্তু যৌন আবেদনময়ী শ্রীলঙ্কার মেয়েটিকে বিস্মিত করে পরিবার প্রধান সিদ্ধান্ত নিল মেডেলিন তার যৌন রুচি পূরণের যোগ্য। সে তার পুত্রদের জানালো, আমার ভোগ করা হয়ে গেলে তোমরা মেডেলিনের সাথে শুতে পারো। মেডেলিনের কাহিনী শুনে আমার দম আটকে যাওয়ার অবস্থা। আমি জানি মার্কি আমাকে কি বলতে যাচ্ছে, কিন্তু আমি শুনতে চাইনি। ম্যাডাম সুলতানা মক্কা থেকে ফিরে আসার পর প্রথম রাতেই পরিবার প্রধান মেডেলিনকে ধর্ষণ করল। সে কাঁদছিল। এ সবে সূচনা, কারণ তাকে তার পছন্দ হয়েছিল এবং প্রতিদিন এই কাজই করে যাচ্ছিল সে। আমার ভালো ঘুম হলো না অস্থিরতার কারণে। আমার বান্ধবীদের কাছে জানতে চেষ্টা করলাম তাদের বাড়ির মহিলা পরিচারিকাদের ভাগ্যের ব্যাপারে। প্রাথমিক প্রচেষ্টাতেই আমার পক্ষে যা জানা সম্ভব হলো তা ছিল বহির্বিশ্ব থেকে আমার দেশে আগত মহিলাদের বিরুদ্ধে আমাদের পুরুষদের নির্মম ভাষায় ব্যক্ত করার অযোগ্য পাপাচারে পূর্ণ কাহিনী। আমি ভারত থেকে আগত শকুন্তলার কথা শুনেছিলাম। তার পরিবার মাত্র 13 বছরের কিশোরীটিকে 600 রিয়ালে বিক্রি করে দিয়েছিল। সারা দিন সে কাজ করত আর রাতের বেলায় মেডেলিনের মতো ধর্ষণের শিকার হতো। শকুন্তলাকে কেনা হয়েছিল। সে ফেরতযোগ্য সম্পত্তি নয়। সে আর কোনো দিন দেশে ফিরে যেতে পারবে না। সে তার নির্যাতনকারীর সম্পত্তি। আমি সন্ত্রস্তের মতো শুনলাম যে এক পরিবারের পুত্র যখন তখন তাদের থাই পরিচারিকাকে ধর্ষণ করলেও মেয়েটি তাকে রক্ষার অনুরোধ জানালে ছেলেটির মা হেসে উড়িয়ে দেয়। মহিলার বক্তব্য, তার পুত্রের যৌন ক্ষুধা নিবারণের প্রয়োজনে এবং সৌদি মহিলাদের পবিত্রতা রক্ষার জন্যেই তাকে তার নিজস্ব মহিলার ব্যবস্থা করতে হয়েছে। সে কথা বলারও ধৃষ্টতা দেখায় যে প্রাচ্যের মেয়েরা কার সাথে বিছানায় গেল সে ব্যাপারে তাদের মাথা ব্যথা নেই। সৌদি মায়েদের দৃষ্টিতে পুত্ররা বাদশাহ। সৌদি সমাজের এই অন্ধকারময় দিক সম্পর্কে হঠাৎ করে সচেতন হয়ে আমি আলীর কাছে জানতে চাইলাম সে এবং বাবা বছরে 3 বার করে থাইল্যান্ড ও ফিলিপাইনে যায় কেন। সে আমাকে ধমক দিয়ে বলল, এগুলো জানার কোনো প্রয়োজন নেই। কিন্তু উত্তরটা আমি জানতাম, কারণ আমার অনেক বান্ধবীর বাবা ও ভাই একইভাবে সেই সব সুন্দর দেশে যায় যেখানে অর্থের অধিকারী যে কোনো পশুর কাছে তারা তাদের তরুণী মেয়ে ও মহিলাদের বিক্রি করে। আমার বোরখা পরা শুরু করার পর থেকে আমি সদ্য বিবাহিতা মেয়েদের বাসর রাতের ঘটনা আগ্রহের সাথে শুনেছি। অবশ্যই এর মধ্যে অতি গোপনীয় কর্মের বিস্তারিত আলোচনা থাকে না। কোনো কোনো সমাবেশে সদ্য বিবাহিতাদের প্রথম যৌন মিলন উপভোগের বর্ণনায় অবিবাহিতা তরুণীরা বিব্রত ও বিচলিত হয়। কেউ কেউ বলে, স্বামীর উপগত হওয়ার সময় আনন্দ লাভের ভান করেছি, যাতে স্বামীরা আরেকটি বিয়ে করার কথা হঠাৎ করে না ভাবে। কিছু মহিলা
যৌন কর্মকে ভীতির বিষয় বলে মনে করে এবং চোখ বন্ধ রেখে স্বামীদের যৌন নিপীড়ন সহ্য করে। কিন্তু কিছু মহিলা এসব আলোচনার মধ্যে সম্পূর্ণ নীরবতা বজায় এবং লজ্জায় নিজেদের বিচ্ছিন্ন রাখে। আসলে সেসব মহিলা তাদের স্বামীদের নিষ্ঠুর যৌন আচরণের শিকার। তারা যেরকম নিষ্ঠুরতার মধ্যে পড়েছিল প্রায় তেমন। সারা বলেছিল, আমার যৌনকেশ বিনাশ করার পর্যায়ে আমি চিৎকার করলাম এবং ফুপুদের গায়েও আমার হাত পড়ল। ব্যথায় কাতর হয়ে আমি জানতে চাইলাম, এই বর্বরীতি প্রচলন হয়েছিল কোথায়? সবচেয়ে বয়স্কা ফুপু আমার মুখের উপর চড় কষালেন আমার এই হেন বেয়াদপির জন্যে। আমার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন, সুলতানা, তুমি অত্যন্ত অশিষ্ট বালিকা। একজন মেয়ে, তুমি মেয়ে হওয়ার কারণে তোমার জানা উচিত ছিল পরিচ্ছন্নতার জন্য মহানবী তার উম্মতের প্রত্যেককে পরামর্শ দিয়েছেন প্রতি 40 দিনে যৌনকেশ ও বগলের নিচের লোম বিনাশ করতে। আমি পাল্টা চিৎকার করে বললাম, এখন এই রীতি পালনের কোনো অর্থ নেই। আধুনিক মানুষরা গরম জল এবং সাবান ব্যবহার করে শরীরের নোংরা ময়লা সহজে ধুয়ে ফেলতে সক্ষম। পরিচ্ছন্ন হওয়ার জন্য আমাদেরকে আর মরুর বালি ব্যবহার করতে হয় না। স্ত্রীদের মধ্যে সমানভাবে সময় বন্টন করে দেওয়াটা নিয়ম, কিন্তু এই ছোট্ট মেয়েটির ক্ষেত্রে তার স্বামী তার প্রতি এত মুগ্ধ যে লোকটির প্রথম ও দ্বিতীয় স্ত্রী আনন্দের সাথে মেয়েটির সাথে মিলিত হতে তাদের সময় উৎসর্গ করে দিতেও কার্পণ্য করেনি। মেয়েটি জানালো, আমার স্বামী এত সক্ষম পুরুষ যে দিনে বহুবার আমার সাথে মিলিত হয়। বিষয়টিকে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্যে সে তার চোখ বড় বড় করে হাত ওপর নিচু করে চাপ দেওয়ার ভঙ্গিতে দেখায়। আমাদের তরুণী মেয়েদের মধ্যে এত পরিবর্তন এসেছে যে তাদের মধ্যে প্রকৃত কুমারীর সন্ধান পাওয়া দুর্লভ। আলীর সপ্রশ্ন দৃষ্টির কারণে বললাম, সৌদি মহিলারা দেশে থাকলে তাদের পক্ষে কোনো অসদাচরণের সুযোগ কম, কারণ কোনো ভুল করে কেউ জীবন হারানোর ঝুঁকি নিতে চায় না। কিন্তু এখন আমাদের মহিলারা বাইরে যখন যায় তখন আমার বিশ্বাস তারা তাদের সঙ্গী খুঁজে নেয় এবং অপরিচিত কোনো লোককে তাদের সবচেয়ে মূল্যবান উপহারটি প্রদান করে। আলী আমার কথায় অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠল, বিশেষ করে এই চিন্তা করে যে একজন সৌদি ছাড়া অন্য কোনো পুরুষ একজন সৌদি মেয়ের কুমারিত্ব খুঁচিয়ে দিচ্ছে। উত্তেজিতভাবে সে জানতে চাইল, তুমি এ ধরনের তথ্য কোথায় পেয়েছো? আমি কণ্ঠ নামিয়ে নিবেদনের ভঙ্গিতে আলীকে আমাদের আলোচনার বিষয় কারো কাছে প্রকাশ না করতে বললাম, কারণ তাহলে করিম ও বাবা নিন্দিত হতে পারেন। আলীর কাছে আমি স্বীকার করলাম, আমরা মহিলারা নিজেদের মধ্যে এই বিষয়গুলো আলোচনা করে থাকি, আর আমি যা বললাম তা সবার জানা একটি বিষয়। আমাদের দেশ থেকে প্রকৃত কুমারী লাভের দিন শেষ হয়ে আসছে। আলী ঠোঁট কামড়ে গভীর চিন্তামগ্ন হলো। সে আমার কাছে জানতে চাইল, মেয়েগুলো বিয়ের রাতে কি করে? কারণ বিয়ের রাতে যৌন মিলনের ফলে রক্তপাত না হলে সে তো নিন্দিত হবে এবং তাকে বাপের বাড়িতে ফিরে যেতে হবে। আরবে এখনো রক্তের দাগ লাগা বেডশিটটি বধূর শাশুড়ির হাতে তুলে দেওয়া হয়, যাতে তিনি তার পরিচিত জন ও আত্মীয়দের দেখাতে পারেন যে তার পরিবারে যার আগমন ঘটেছে সে সতী এবং খাঁটি।
আমি আলীর দিকে ঝুঁকে বললাম, অধিকাংশ তরুণী মেয়ে তাদের সতীচ্ছদ সার্জারি করে ঠিক করে নেয়। অধিকাংশ তরুণী অজ্ঞাত পুরুষের সঙ্গে মিলিত হয়ে বারবার তাদের কুমারিত্ব হারায়। একজন পুরুষকে বোকা বানানো সহজ। ইউরোপে অনেক দক্ষ সার্জন আছেন যারা সুচারুভাবে কাজটা সম্পন্ন করেন, এবং সৌদি আরবেও এ কাজের জন্য অল্প সংখ্যক সার্জন রয়েছেন। কোনো মেয়ে যদি কোনো কারণে বিচ্ছিন্ন সতীচ্ছদ ঠিক করতে না পারে, তাহলে সে বিয়ের পর যৌন মিলনে লিপ্ত হবার পূর্বে তার যোনি পথে ভেড়ার লিভারের টুকরো ঢুকিয়ে দেয়। তার স্বামীর পক্ষে পার্থক্য নির্ণয় করা অসম্ভব, কিন্তু আসলে সে দেখতে পায় ভেড়ার লিভার থেকে বের হওয়া রক্ত। তার স্ত্রী সতীচ্ছদ বিচ্ছিন্ন জনিত রক্ত নয়। কিছুদিন আগে সুলতানা যৌন রোগে আক্রান্ত হয়। বহু বাদানুবাদের পর করিম স্বীকার করেছে যে সপ্তাহে একবার সে অপরিচিত মহিলার সঙ্গে যৌন মিলনে লিপ্ত হয়। বেশ কিছু পদস্থ যুবরাজ সপ্তাহে একদিন প্যারিসে একটি বিমান পাঠায় দেহ পসারিনী সংগ্রহ করে আনার জন্য। সেখানে নিয়োজিত একজন মহিলা ফ্রান্সে দেহ ব্যবসায় নিয়োজিত। বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের নির্বাচন করে পাঠায়। প্রতি মঙ্গলবার তারা সৌদি আরবের উদ্দেশ্যে প্যারিস ত্যাগ করে। পরবর্তী সোমবার ক্লান্ত বেশ্যারা সৌদি আরব ছেড়ে যায়। করিম তাকে বলেছে, সৌদি আরবের প্রধান প্রধান শহরগুলোতে বিশেষ প্রাসাদে 100 বেশ্যা রাখার মতো ব্যবস্থা আছে। রাজ পরিবারের অধিকাংশ পদস্থ যুবরাজদের আমন্ত্রণ জানানো হয় মহিলাদের মধ্য থেকে নিজেদের মনোমত বাছাই করে উপভোগ করার জন্য, কারণ এইসব পুরুষ ও মহিলারা বেঁচে আছে শুধু আনন্দ ভোগের উপাদান হিসেবে অথবা পুত্র সন্তান জন্মদানের জন্য। যৌন রোগের ঘটনার পর করিম প্রতিজ্ঞা করেছে, আমি বিদেশি মহিলাদের কাছে আর যাব না। কিন্তু সুলতানা জানে এই ধরনের যৌন ক্ষুধা মেটানোর এমন সুযোগ সে হাতছাড়া করবে না। নির্লজ্জের মতো সে এ কাজ নিজেকে জড়িয়েই রেখেছে। স্মৃতি ছাড়া তাদের চমৎকার প্রেমের আর কোনো কিছুই অবশেষ ছিল না। তবুও সুলতানাকে স্বামীর সাথে থাকতে হবে তার কন্যাদের স্বার্থে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আরও ভালো ভালো গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন গল্পের নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যেতে। ধন্যবাদ।